একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পরে মানুষের মৃত্যু হলে খুব সাধারণত স্বজনদের শোকের গভীরতা কম থাকে। চোখের জল শুকিয়ে যায় দ্রুত। অতি বৃদ্ধা লোকের মৃত্যু তাদের কাছে বজ্রাঘাত নয়, এক প্রকার নিঃশব্দে মেনে নেওয়া। একটা বয়স পেরিয়ে যাওয়া মানুষের মৃত্যুতে ততটা আক্ষেপ থাকে না বোধ হয়, যেন মৃত আর তার স্বজনরা তারা সবাই প্রস্তুত ছিল। এটাই ছোট্ট বেলি ওর বাস্তব জ্ঞান নিয়ে বুঝে এসেছে। তবে এবারের কোনায় কোনায় শোকের মাতম। ঘরে এক কোণে দাঁড়িয়ে বেলি সবাইকে লক্ষ্য করছে চুপচাপ। উঠানে লোক গিজগিজ করছে, মহিলার বাচ্চারা ভিড় বাড়িয়েছে মরহুমার স্বজনদের ঘিরে। মরহুমার এক মেয়ে চিল্লিয়ে কাঁদছেন ওপাশে। বেলি শুনেছে সেই তখন থেকে ভদ্রমহিলা একই কথা বলার চেষ্টা করে যাচ্ছে, মাগো মাগো তুমি খুব কষ্ট পেয়ে মরে গেছো আমি জানি। মিনা বসেছিল বেলির পাশে, কেঁদে কেটে মাথা ভার তারও। ধরা গলায় বিরক্তি নিয়ে বেলিকে বলল, অতিরিক্ত করছে এই মারুফাটা। সাজিদা চাচি আম্মা মোটেও কষ্ট পেয়ে মারা যায়নি। মারুফা এই কথাটা তার ভাবিকে খোঁচা মারতে বলছে। তার সাথে তার ভাবির সম্পর্ক ভালো না। তার ধারণা ভাবি নিজের শাশুড়ির যত্ন করেনি। এই ননদগুলো জন্মাই কেবল ভাবিকে খোঁচানোর জন্য। বেলির চোখ দুটো প্রকট আকারে মেলে যায়। ও ক্রমশ অবাক হচ্ছে, সংসার এতই জটিল একটা অধ্যায়। তবে বেলির ননদটা ভালো বোধ হয়। ও বাড়ির সবাই খুব ভালো। ওকে যা যন্ত্রণা দেওয়ার বোধ করে সবটা ওর স্বামীই দেবে, ওই খাড়ুস লোকটা। রাত ঘনিয়ে আসছে। গোরখোদক তার কাজ শুরু করেছেন। রাতেই হবে দাফন। স্বজনরা সব কাছেই আছেন যেহেতু রুহকে কষ্ট দিয়ে তো লাভ নেই। উঠানে নাজিম হাওলাদার সহ বাকি মুরব্বীরা চেয়ার পেতে বসে মনতা পালন করছেন। দাওয়ার একপাশে কিছু মহিলার জটলা। তারা বলাবলি করছে কতটা শান্তিতে দম ছেড়েছেন সাজিদা। মরার আগে নাকি তার মুখ থেকে দুধি ছড়াচ্ছিল। বেলি কান পেতে সবাইকে শোনে। দাওয়ার অপর পাশে মরহুমার আরেক মেয়েকে সামলাচ্ছে ত্রপা। একটু পানি খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। লোকজন আসছে যাচ্ছে। আগরবাতির ঘ্রাণে আশেপাশে ভার হয়ে আছে। বাতাসটাও আজ ভারী। একটা বিষণ্ণতায় ঘিরে আছে বেলের বুকেও। আচ্ছা, হুট করে যদি সেও মরে, কে কাঁদবে এভাবে? তার খালা চাচা ফপিরা অন্তত নয়, কারণ বেলি কখনোই তাদের খুব একটা প্রিয়ভাজন ছিলই না। যে বেলি মরলে বেলির অস্তিত্বহীনতায় তাদের খুব কষ্ট হবে। বেলি যদি আদরের কেউ হতো তবে বেলিকে সবার ঘাট থেকে নামাতে এভাবে ষড়যন্ত্র করে বিয়ে দিত না। এদিকে ও মরলে না কাঁদবে ওর শ্বশুরবাড়ির লোক? তারা কেন কাঁদবে বেলির জন্য, যেখানে দুদিনের পরিচয় তাদের সাথে? ওই লোকটা কি কাঁদবে? কিন্তু সেও বা কেন কাঁদবে? এক রাতের ছোঁয়াছুঁয়ির কারণে বেলি কি অধিক গুরুত্বপূর্ণ কেউ হয়ে গেছে তার? না তো, কেউ কি হয়? বেলির মৃত্যুতে কেউ কাঁদার নেই, কেউ নেই। ভাবতে ভাবতে বোকা বেলি কাঁদল নিশ্চুপে কতক্ষণ। হুট করে একটা ভারী স্বর ডাকতেই চকিতে ফিরে তাকালো আবার, চোখ মুছে নিয়ে। এই লোকটা বেলির স্বামী তাফসির হাওলাদার। সবসময় দাঁত খিচিয়ে একটা মেজাজ নিয়ে চলে যে, যাকে দেখলে বেলির বুকের কোথাও একটা ধক করে ওঠে ভয়ে। গায়ে কাটা দেয় অল্প, আবার ভয় চাপিয়ে একটা চাপা আনন্দও হয় কখনো কখনো। কিসের আনন্দ তাও জানে না। বেলি ঘুরতেই তাফসির এগিয়ে গিয়ে বলল, কোনো এখানে গুজগুজ কী করছো তুমি চোরের মতো? গুজগুজ করছে না বেলি, এমনি দাঁড়িয়ে আছে। ও ইশারায় বোঝালো সেটা। তাফসির বলল, একা একা এমনি দাঁড়িয়ে আছো কেন? কেউ নেই তোমার এই বাড়িতে? বেলি ইশারায় বলতে চাইল, এখানে সবাই আমাকে চেনে না ঠিকঠাক, আমিও চিনি না সবাইকে। কথাও তো বলতে পারি না, কেউ দেখলেই পরিচয় জানতে চায় আমার। সবাইকে পরিচয় কীভাবে দেব নিজের? আমি বাইরে নেমে করবোটাই বা কী? তাই এখানে দাঁড়িয়ে আছি। তাফসির একটু সময় নিয়ে বুঝলো ওসব কথা। বলল, বাইরে গিয়ে কিছু করার নেই, কিন্তু এখানে বসে থেকেও তো কিছু করার নেই। কিছু মুখে বলতে না পারো সে কথা মানলাম, কিন্তু বোঝাতে তো পারো তুমি কে। অন্তত বোঝাতে তো পারো তুমি বিবাহিতা। তোমার হাতের চুড়ি কই? মাথার ঘোমটা কই? খুব যে অবিবাহিতা ফুলটুসি সেজে বসে আছো। সবাই আসছে যাচ্ছে, ছেলে ছোকরারা তাকাচ্ছে আর ভাবছে, ইস কি সুন্দরী মেয়ে, খুব ভালো লাগছে তাই না? এমনিতে যে বড্ড বইয়ের অধিকার চাও, অথচ বেশভূষায় তো বউ মানুষের কোনো ছাঁটই নেই। মনে হয় উড়নচণ্ডী ছেলে মেয়েগুলো পাড়া ঘুরতে বেরিয়েছেন। কথাগুলো এক নাগারে বলেই মেকি হাই তুলল তাফসির। রাগটা ওর শুরু থেকেই ছিল, যখন এ বাড়িতে ঢোকে বেলিকে দেখেছে এভাবে এই বেশে। দেখলে মনে হচ্ছে ও কারো বউ নয়। এটাই মূলত তাফসিরের রাগের কারণ। লোকটার কথা অতি বাড়াবাড়ি ধরনের কথা। বেলির চোখ দুটো গোল্লা গোল্লা হলো। ঘোমটা টেনে মাথা থেকে অসহায় দৃষ্টি মেলে স্বামীর গম্ভীর মুখটার দিকে তাকিয়ে রইল সে। হাতের চুড়িগুলো গোসলের সময় খুলেছিল, তারপর আর পরেনি।
মাথার ঘোমটা কখন কষেছে সে জানেও না। তাফসিরের নাকের পাটা ফুলে আছে। বেলির ভাষা ভাষা দৃষ্টিতে এক পলক দৃষ্টি মিলিয়ে চোখ নামিয়ে মনে মনে হাসল। মেয়েটাকে কথা শোনাতে পেরে ব্যাপক খুশি সে। বেশ করেছে কথা শুনিয়ে, একটু রাগ চাপের ওপর না রাখলে পার পেয়ে যাবে। বিয়ে বসেছে, এখন কথাও শুনতে হবে। স্বামী সংসারের অপর নাম কথা শোনা। তাফসির হাতের ফোনটা আর ওয়ালেটটা বাড়িয়ে দিয়ে বলে, ফোনটা আর ওয়ালেটটা সামলে রাখো, আমি গোরস্থানের বাঁশ কাটতে যাব। ওয়ালেটে $1,02,000 একটা চেক আছে, ফোনটার দামও $1,00,000। খুব সাবধানে, হ্যাঁ। বেলি তাফসিরের বাড়িয়ে রাখা হাতটা দেখে ঢোক গেল। এরপরে আইঢাই করতে লাগলো, কারণ এতগুলো টাকার দায়িত্ব ওর কখনোই নেওয়া হয়নি। ও তো চোখেই দেখেনি যদি কিছু গণ্ডগোল করে বসে। তাফসির বিরক্ত হলো রীতিমতো, খেকিয়ে উঠল, কী সমস্যা? বেলি ইশারায় বলল, আমি রাখবো এটা। তাফসির আশেপাশে তাকিয়ে বলল, আমি বিয়ে করে বউ করে এনেছি কাকে? বেলি ইশারায় বলল, আমাকে। তো এসব কে রাখবে বেকুব? ওই বাড়ির তাহমিনা ভাবি? বেলি চোখ নামায় ধমক খেয়ে। তাফসির খপ করে বেলের নরম তুলতলে হাত দুটো টেনে ফোন আর ওয়ালেট তুলে দিল। সবসময় অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই, কিন্তু দায়িত্ব কর্তব্যের বেলায় কত কামচোরামি, এক চড় মারতে ইচ্ছা করে। বেলি গুটিয়ে যায় ঠিক, তবে এবারে ভয়ে নয়, অন্য কারণে। ও বুঝতে পারে না ধমক খেয়ে এবার ওর মন খারাপ হলো না কেন, উল্টো ওর ভালো লাগছে কেন। বেলিও কি তবে এই লোকের মতো পাগল হয়ে যাচ্ছে? সে ফ্যাল করে চেয়ে রয় নিজের হাতে, যেখানে রয়েছে তার স্বামীর খুবই ব্যক্তিগত জিনিস, যেগুলো সামলে রাখা নাকি তার দায়িত্ব। এত দায়িত্ব স্ত্রীদের, এত এত আনন্দময় দায়িত্ব। তাফসির বেলির কাজ বুঝিয়ে দিয়ে বাইরে যেতে উদ্যত হয়, তবে একটু ঘুরে আবার এসে বলে, কেউ কল করলে করতে থাকো, আমাকে দিতে হবে না। আর ওখানে দেখলাম তোমার বাপের বাড়ির থেকে লোক এসেছে, যাও গিয়ে দেখা করে এসো। আমাকে টানবে না খবরদার, আমার তাদের দেখলেই রাগ ওঠে, আমার রাগ ওঠালে সবাই চড় খাবে। বেলি ঘাড় নাড়ালো, সে রাগ ওঠাবে না। তাফসির এবার আশেপাশে চোখ বুলালে কপাল কুঁচকে ফের বলল, যেখানে হাঁটো রূপাকে সাথে নিয়ে হাঁটো। কতগুলো অসভ্য ঢুকেছে ভিড়ের মাঝে, অসভ্যর দল মরা বাড়িতে এসেও মেয়ে দেখতে ব্যস্ত হয়। সব কটাকে চড় মারতে ইচ্ছে হয়। দাঁত একবার পরে আবার গজাতে পারিনি, কিন্তু এরা শিখে গেছে মেয়ে মানুষ দেখলে তাকাতে হবে। ভেদর গাদায় মাথা ঢুকিয়ে পাছার ওপর লাথি মারতে ইচ্ছে করে যতক্ষণ না অবধি এদের মেয়ে দেখার স্বাদ মিটে যায়, ততক্ষণ অবধি। ছাগলের বাচ্চা কতগুলো। বকতে বকতে তাফসির বাইরে চলে গিয়েছে, তবে ওর গলাটা বোধহয় বেলির কাছে রেখে গেছে। বেলি আচ্ছন্ন হয়ে আছে ওই গলার সরে। ঠোঁটের হাসি ক্রমশ চওড়া হয় বেলির, চোখ মেঝেতে স্থির। না, ও সত্যিই পাগল হয়ে গেছে। লোকটার ধমক শুনে ওর এত ভালো লাগছে কেন? হঠাৎ এক মহিলা এসে পাশে দাঁড়িয়ে জানতে চায়, তুমি কেডা? বেলি তখন তর্জনী তুলে দূরে দেখিয়ে দেয় জানালার ওপাশে। তাফসির দাঁড়িয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে সেখানে, ধমকাচ্ছে বাকিদের। বেলি ইশারায় মহিলাকে বলে, আমি ওই লোকের বউ। মহিলা বুঝতে না পেরে বলে, কিছুই বুঝলাম না, কেডা তুমি? বেলি চলে যায় ওপাশে, মনে মনে বলে, বুঝতে হবে না, আমি বুঝেছি, এটাই তো যথেষ্ট। শারফান গাজী লোকটা এমনিতে নরম ও খোশমেজাজি স্বভাবের লোক, কিন্তু বিচক্ষণ ভারী। কোনো কথা শুনলে জবাবটা গুছিয়ে নেন সময় করে। যদি কারো ওপর রেগেও যান, রাগটা প্রকাশ করেন হেসে হেসে। নয়তো এই ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও লাগাতার 3 বার চেয়ারম্যান পদে টিকে থাকা মুখের কথা নয়। দেখতে সরল মানুষ হলেও ধারালো বুদ্ধি রাখেন। শারফান গাজী তার একমাত্র ছেলের মুখের দিকে হাঁ করে চেয়ে আছে। মিনিট 2 হয়েছে, তিনি ভাতের লোকমা মুখে ফুটতেও ভুলে গেছেন। সায়রা খাতুনা স্বামীর জন্য গ্লাসে পানি ঢালতে ঢালতে গিয়ে হাঁ করে আছেন। ছেলের শান্ত মুখটা দেখছেন ড্যাব ড্যাব করেছে। শারফান স্ত্রীর মুখপানে তাকালেন এক পলক, এরপর ছেলেকে বললেন, তুমি কি কোনোভাবে মজা করছো? সৌম্য মাথা নাড়ল তৎক্ষণাৎ, সে মজা করছে না। সৌম্যের দেখা দেখি মাথা নাড়ল সাদমান আর আনাস, তারাও বোঝালো তাদের বন্ধু মজা করছে না। এবারও শারফান গাজী চূড়ান্ত শান্ত, বললেন, ফিরোজ আহমেদের মেয়ে ট্রপার কথা বলছো? সৌম্য চোখ নামায়, তার নিশ্চুপতা তার জবাব। সে ট্রপার কথাই বলছে, ওই একটা মেয়ে যাকে সে বিয়ে করতে চায়, যার সাথে এক জন্মের তরে সম্পর্ক করতে চায়, লিখিত পড়িত। শারফানের বিস্ময়ের পাল্লা এতটাই ভারী হলো যে তিনি আরও কিছুক্ষণ মৌনতা বজায় রাখলেন। তার রেগে যাওয়া উচিত, একটা প্রকাণ্ড ধমক লাগানো উচিত ছেলেকে, কিন্তু তিনি পারছেন না। ভাবছেন সেদিনের কথা, এই ছেলেটা ক্রিকেট বল নিয়ে বিকেল হলে মাঠে ছুটত, সন্ধ্যা হলেই পড়তে বসত, এসে আবার কখনো কখনো বাবা মায়ের মাঝখানে শুয়ে পড়তো বিকেল বিকেল।
মাকে বলতো চুল টেনে দেওয়ার কথা, বাবাকে বলতো তার আরও 2টো শার্ট লাগবে। মুখ ফুটে বিয়ের কথা বলেছে সেই ছেলে, তাও বাপের সামনে দাঁড়িয়ে। বেশ দীর্ঘ একটা শ্বাস ছাড়লেন শারফান। এতক্ষণে বললেন, আমাকে আগে এটা বলো, আমার তোমাকে কেন বিয়ে করানো উচিত? এই জবাবখানে একটু গুছিয়ে দাও, লজ্জা পেও না। লজ্জা ভেঙে এতখানি যখন বলতেই পেরেছ, তবে বাকিটাও বলো। আমি তোমার থেকে যৌক্তিক উত্তর আশা করছি। আমাকেও তো বুঝতে হবে তুমি একজনের দুনিয়াবি দায়িত্ব নিতে উপযুক্ত হয়েছ কি না। মেয়েরা তো বিয়েই বসে কারো অভিভাবকত্বের নিচে আশ্রয় নেওয়ার জন্য। তুমি বলো, তুমি কি সে যোগ্য? আমার তোমাকে কেন বিয়ে করানো উচিত? সম জবাব দেয় না, মেঝের দিকে তাকিয়ে আছে। পাশ থেকে সাদমান জবাবটা দেয়, ওর চরিত্র হেফাজত করতে বিয়ে করানো প্রয়োজন চাচা। এই বয়সে একটা বউ না থাকলে ছেলেরা লাইফলেস হয়ে যায়, বিপথে পা বাড়ায় বেশি। সংসারী ছেলেদের একটা পিছুটান থাকে, লিমিটেশন থাকে। প্রতিটা মানুষের একটা বিন্দু থাকা প্রয়োজন যাকে কেন্দ্র করে সে ঘুরবে। পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঘুরে, মনুষ্য জগতেও এটা একটা ইউনিভার্সাল ইস্যু যে সব মানুষের একটা করে কেন্দ্র চাই। যেমন আপনার কেন্দ্র চাচি, আপনি চাচির চারপাশে ঘোরেন। সাদমানটা কথা বেশি বলে, এ কথায় গায়ের সবাই জানে। শারফান কাজীর চাপা রাগ নিয়ে সাদমানের মুখ খুলে দেখলেন। সোম্যার চোখেও বিরক্ত। সাদমান একটু থিতিয়ে গিয়ে ফিসফিস করে বন্ধুর কানে বলল, বেশি বলে ফেললাম, সরি দোস্ত। পাছা আসলে আমারটাও গরম হয়ে আছে। তার আগে তুই বল ভাই, এটা কি কোনো প্রশ্ন হলো? কেন বিয়ে করা প্রয়োজন? উনি বোঝেন না এটা? কচি খোকা তোর বাপ, তুই ওনাকে মুখ ফুটে বলবি এখন আব্বুর সামনে শীতকাল তাই বিয়ে করা প্রয়োজন? আশ্চর্য। শারফান বললেন, এই কানে কানে কী বলছ? সাদমান বলল, ওকে উত্তর সাজিয়ে দিচ্ছি চাচা। আনাস এবার গলা ছেড়ে বলে, আমি বলি চাচা, ওকে আপনার বিয়ে করানো উচিত, কারণ ও একটা মেয়েকে পছন্দ করেছে দীর্ঘ বছর আগে থেকে। মেয়েটার চলনে বলনে ভালো। বিগত 8 বছরে আমরা জেনেছি কোনো শত্রুও তার নামে অপবাদ দিতে পারবেন না। বিষয়টা সম্যর জীবনের। আপনাদের একটাই আদরের ছেলে, বাকি জীবনের খুশি তার সিদ্ধান্তের উপর ছেড়ে দিলে ভালো হয়। একবার অন্তত বয়সের দিকটা পাশে সরিয়ে রেখে মেয়েটার সাথে কথা বলেন। আমরাও টের পাই মেয়েটার দুর্বলতা আছে সৌম্যের প্রতি, নয়তো এতদিনে সৌম্যের নামে নালিশ আসতো না আপনার কাছে। তা আসেনি। মেয়েটিও অবশ্যই সৌম্যকে পছন্দ করে। সৌম্য এখনও চুপচাপ। শারফান নিজের ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নীরবতা যে তার তেজের বহিঃপ্রকাশ, কথা তিনি জানেন, কারণ স্বভাবে তার ছেলে তার মতোই কিছুটা। এই ছেলেকে তিনি জন্ম দিয়েছেন, বড় করেছেন। ছেলের প্রতিটা নিঃশ্বাসের ধরন তিনি বুঝতে পারেন। তিনি বিয়েতে অমত করলে কী হতে পারে, এই দৃশ্যও তিনি এখনই চোখের সামনে দেখলেন। সুপ্ত শ্বাস ফেলে শারফান গম্ভীর হয় ক্রমশ। সৌম্য এবার বাবার দিকে তাকিয়ে বলে, পছন্দের পাত্রী একই থাকবে আমার। আমার নিয়ত অনড়, ট্রপা না হলে আর কেউ না। আমি বিয়ে করব আপনার অনুমতি নিয়ে। এজন্য আমার কী কী যোগ্যতা প্রয়োজন সেটা জানান। একটা সেমিস্টার বাকি আছে, প্রয়োজনে মামার ফ্যাক্টরিতে বসবো। সাথে তো মামা। আচ্ছা, বিয়েও করতে হবে না এখনই, অন্তত কথাবার্তা আগিয়ে রাখেন। যদি মনে করেন, আমিও নিশ্চিন্তে থাকি। আমার আপনাকে আর কিছুই বলার নেই আপু। আমার সিদ্ধান্ত, অনুরোধ, দাবি সব আপনাকে জানালাম। আপনাকে আমি আমার চোখে দেখা অন্যতম নিরপেক্ষ এবং সুবিচারক মানুষ হিসেবে জানি। আশাও রাখছি সবটা বিচার করার সময় আপনি বরাবরের মতো পক্ষপাতহীন থাকবেন। সে আমার চেয়ে 3 বছরের বড়, এটা সবার আক্ষেপ হলেও আমার কাছে এতটাই তুচ্ছ যে আঙ্গুলে কুচলে দেওয়া যায়। আপনি প্রয়োজনে সময় নিয়ে ভাবেন, কিন্তু দোহাই আপু, আপনার বিচারে যেন কোনো অসামঞ্জস্যতা না থাকে। আমার কাছে একটি দৃশ্যমান সত্যি হলো ট্রপা আর আমি মুসলিম এবং আমরা বিয়ের উপযুক্ত। এছাড়া বাকি সব প্রসঙ্গ আমার কাছে ম্যাটার করে না। যদি বিয়েটা না হয় তবে যেন সেটা কেবল ট্রপার প্রত্যাখ্যানেই হয়, আমার বাবার প্রত্যাখ্যানে নয়, যে এর আগে এমন বিয়ে নিচে দাঁড়িয়ে থেকে দিয়েছে যেখানে ছেলের চেয়ে মেয়ের বয়স একটু বেশি। তার ছেলের পছন্দের পাত্রীকে না মানার পেছনে এটা অন্তত কোনো কারণ হবে না আই থিঙ্ক। নয়তো সেই বিয়েগুলোও দিত না, তাই না? কিছু আপত্তি জোরালো করার আগেই ছেলে তার মুখ বন্ধ করবে শারফান কাজী আন্দাজ করে নিতা। তিনি থতমত খেলেন ছেলের কণ্ঠের দৃঢ়তা দেখে। হাত ধরলেন প্লেটে চুপচাপ। সমতার বক্তব্য দিয়ে বাইরে নামে। উঠানে দাঁড় করিয়ে রাখা বাইকের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। আনাস আর সাদমান ওর পিছু পিছু যায়। আজ পূর্ণিমা, আকাশেও মস্ত এক চাঁদ উঠেছে। শারফান নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলে, আমার জায়গায় অন্য কোনো বাপ হলে ও মার খেতো এতক্ষণে। সায়রা, কি দুঃসাহস তুমি দেখলে? সায়রা বসলেন স্বামীর পাশে, বলল, তাহলে ভাবুন, আপনি তেমন নন দেখে ছেলেটা কত সুন্দর আবদার করলো। বিয়ে তো খারাপ কিছু নয়। ছেলেটাকে দেখেছেন আজে বাজে নিয়ত করতে কখনো?
বলেন আপনি? যে বয়সে ছেলের দল চুল বাহারি কাট দিয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, সেই বয়সের ছেলে আপনার পিছু পিছু গিয়ে বাজার করা শিখেছে, জমির আইল ঠিক করেছে মাঠে নেমে। ও ছেলে বিয়ের উপযুক্ত নয়, এই সন্দেহেই তো মনে রাখা উচিত নয় আপনার। শারফান ছোট করে শ্বাস ফেলে জানতে চাইল, মেয়েটাকে দেখেছ কখনো? সংসারী আছে? মাতৃকুলের রেকর্ড শোনা মতে ভালোই। মায়ের প্রচুর ধৈর্য, নরম স্বভাবের। এখন বাকিটা আপনার বিবেচনা, আমার সায় নেই। তবে ছেলের মুখের ওপর না বলার মতো শক্তপোক্ত মাও আমি নই। আমার একটাই সন্তান, কী যে করব আমি বুঝতে পারছি না। সায়রার গলা মলিন। শারফান বললেন, আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করো সায়রা, লোক হাসবে কিন্তু। কিন্তু সৌম্য মন মতো এক মেয়ে পেয়েছে, সে সংসার জীবনে খুশি, এতে কি আপনি হাসবেন না? আমি কি হাসবো না? মন খারাপ পাশে সরিয়ে সায়রা চেষ্টা করলো নিরপেক্ষ হয়ে মত দিতে স্বামীকে। জ্বরে অপারেশনের পরে আর সন্তান হয়নি তার। এ জীবনে সায়রা কখনো উপলব্ধি করেও নি তার আরও সন্তান থাকলে ভালো হতো, কারণ একটা ছেলেই তাকে যথেষ্ট শান্তি দিয়েছে। আর ছেলের মন ভাঙতে খুব বিবেক পাচ্ছে তার। ট্রপা মেয়েটার কোনো ত্রুটি থাকলে হতো, তাও তো নেই। শারফান জানালা থেকে ছেলেকে দেখতে থাকেন। দেখতে দেখতে স্ত্রীকে ফের বলে, আমার জায়গায় অন্য কোনো বাপ থাকলে সত্যিই মারত, করবোটা কি আমি? কেউ আর ও বাড়ি থেকে বেরোয়নি, না কমেছে মরা বাড়ির ভিড়। ও পরিবারের পাশে থাকবে আজ রাতে সবাই। নাজিম আদেশ দিয়েছে। দাফন শেষে তাপসির বাড়িতে ঢুকে খোঁজ লাগালো বেলির। বারান্দায় ট্রপাকে দেখতে পেয়ে বলল, ও কই? ওকে, বেলি নামের মেয়েটা। ট্রপা লাগালো এক ধমক ছোট মামাকে, বলল, ওই বেলি নামের মেয়েটা আমার মামি। জানতে চাইবে তোর ছোট মামি কই? এটা শুনতে সুন্দর লাগে মামা। পারবো না বলতে, তাকে ডাক। সারাক্ষণ দেখেছি কোনায় কোনায় গুজগুজ করে, আর শোলা নাকি ও? ট্রপা বলে, একটুও কি সহজভাবে কথা বলা যায় না? তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত লোক। কপাল খারাপ ওই মেয়েটার, তোমার মতো বর পেয়েছে। হো, হয়েছে। এখন তোরা ছোটরা বাড়িতে যা তোদের ছোট মামিকে নিয়ে। আফসার গিয়ে পৌঁছে দেবে। ট্রপা অবাক হয়ে বলল, আমরা বাড়িতে যাব মানে? এখানে সবাই কান্নাকাটি করছে, মন ভালো নেই কারো। বড় মামি আছেন, আম্মাও আছেন, আমরা ছোটরা কেন যাব? কারণ আমি যেতে বলেছি। পকর পকর কম করবি, ছেলেরা আসছে যাচ্ছে, সবকটা হারামজাদার দল। মরা বাড়িতে এসেও এদের মেয়েদের দিকে তাকাতে হবে। আমি তো জীবনে ভাই একটা মেয়েকেও দেখিনি একটু শখ করে। আমি কি মরে গেছি তাতে? আর ওই ফাজিলটা কই? ও সবখানে বোরখা পরে যায়, আর এখানে আসেনি কেন? পর্দা করলে পুরো দমে করবে, না করলে একদম বাদ। তখন তাড়াহুড়ে দৌড়েছে, তাই বোরখা নেয়নি। তুমি আসতে চেলাও, সিচুয়েশন বোঝো। এটা তোমার বাড়ি নয় মামা। মুখ বিকৃত করে তাপসির। এটা বাড়ি না তাই বলে ওটা আমার বউ না হয়ে যায়নি। ওটা বউই। বউ মানুষকে সবসময় শাসনের উপর রাখতে হয়। বউ হচ্ছে ডায়াবেটিস রোগ, নিয়ন্ত্রণে রাখতে হয়, নইলে বিপদ। তোরাও তো খুব প্যারা দিবি। ননদের বাচ্চারা মামিদের হাড় জ্বালিয়ে না খেলে চলে, নয়তো কিন্তু এরা বেঁকেছে। ট্রপা মুখে ওনা চেপে হাসছে নাচিয়েও। ছোটো মামা সত্যিই পাগল। তাপসির একটু ঝুঁকে বলে, আবার বেশি জ্বালা দিবি না, এর আবার আল্লাহর কাছে বিচার দিয়ে দিলে বাঁচা যাবে না। ট্রপা বলে, আচ্ছা বেশি প্যারা দেবো না তোমার বউকে। হো, যা গিয়ে রূপাকে ডাক। আফসার আছে বাইরে, ও গিয়ে বাড়িতে দিয়ে আসবে তোদের। ভাইজান ভাবি আর আপা থাকুক, আমিও আছি। বেলি এসে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তাফসিরের চোখে পড়তে তাফসির বলল, কি দেখো? তোমার নামে বদনাম করিনি, এতটুকু নিশ্চিত থাকো। আড়ি পেতে শুনতে হবে না, সামনে এসে দাঁড়ো। বেলি এসে তাফসিরের হাতে মোবাইল তুলে দিতে তাফসির বলল, বাহ, এই তো দায়িত্ব পালন করছো, খুব সুন্দর। কে বলেছে তুমি অপদার্থ? ট্রপা পাশ থেকে বলল, এটা সবসময় তুমিই বলো। তাফসির আর চোখে বেলির দিকে তাকায়, গম্ভীর গলায় জানতে চায়, খাওয়া হয়েছে? বেলি মাথা নাড়ে। তবে এবার বাড়িতে যাও। এখানে কোনায় কোনায় ঢুকে আরশোলার মতো গুজগুজ করার থেকে বাড়িতে গিয়ে গুজগুজ করো। বন্যেরা বনে সুন্দর, আরশোলারা নিজেদের বাড়িতে। বলে তাফসির হন্তদন্ত হয়ে ভেতরে ছুটল। বেলি ট্রপার মুখের দিকে তাকায়। ট্রপার ঠোঁট উল্টে মামিকে সান্ত্বনা দিতে বলে, কিছুই করার নেই মামি, কিছু যন্ত্রণা আজীবন সইতেই হয়। ট্রপারা বাড়ি চলে আসে রাতেই। বাড়িতে বাচ্চাদের সাথে কৈতুরিও আছে। বেশ কিছু ঘন্টা গেলেও বেলি নির্ঘুম কাটিয়েছে। বাকি সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। রাত 3:30টার পরে দরজায় টোকা পড়তে বেলি উঠল। এ বাড়িতে বাচ্চারা একা দেখে তাফসির এসেছে ঘুমাতে। বেলি জানত না তার স্বামী রাতে আসবে। সে খুব ভয়ে ভয়ে দরজার কাছে এসে দাঁড়িয়ে রইল। প্রশ্ন তো আর করতে পারবে না, অপেক্ষা করতে লাগলো ওপাশের ব্যক্তিটি নিজের পরিচয় বলবে তাই। তাফসির কপাটের নিচে তাকিয়ে দেখলো ওপাশে কেউ দাঁড়িয়েছে। এসে বলল,
আরে দরজা খোলো না কেন? ওই পাশে কে? আমার ঘরেরটা নাকি? তাহলে দরজা খোলো না কেন? আমি তাফসির, গলা চেনো না? বেলি এবার নিশ্চিত হয়ে দরজা খুলল। সে গলা চেনে না আবার। রোজ দফায় দফায় ধমক দেয় গলাটা তাকে স্বপ্নেও খুব জ্বালায়। তাফসির ক্লান্ত ভীষণ। ঘরে ঢুকে শুরুতেই বলল, একটু লেবু চা হলে ভালো হয়, করতে পারবা? বেলি মাথা নেড়ে রান্নাঘরের দিকে ঢুকে গেল। কোথাও লেবু নেই। ও খুব সাহস করে পেছনে দরজা খুলল বাইরে নামতে। গাছ থেকে লেবু ছিঁড়বে তাই। তাফসির আওয়াজ পেয়ে বাইরে নেমে বলল, কী করছো? লেবু ছিঁড়ছি। চা খাবেন যে? বেলি ইশারায় বলল। তাফসিরের চোয়াল শক্ত হলো। লেবু ছিঁড়তে হবে এজন্য এত রাতে একা বাইরে নামবে তুমি? এক চর দিতে ইচ্ছে করে। ধমক দিয়ে তাফসির নিচে নেমে লেবু এনে হাতে ধরিয়ে দিল বেলির। বেলি চুলার পাশে দাঁড়িয়ে হাসে মিটিমিটি কিছুক্ষণ। টপার বলা কথাটা মনে পড়ল আবার। কিছু যন্ত্রণা আজীবন শুয়ে যেতেই হবে হয়তো। বেলি আজীবন মৌখিকভাবে চর খাবে তার স্বামীর। তাফসির চায়ে চুমুক বসাতে বেলি বসলো বিছানার একপাশে। হুট করে হাতের চুড়ি ঝাঁকিয়ে ইশারা করলো স্বামীকে, একটা কথা বলি? আমি মরে গেলে আপনি কাঁদবেন? বেলির ইশারা তাফসির বোঝেনি ঠিকঠাক। পাল্টা প্রশ্ন করলো, তুমি ঘুমিয়ে গেলে আমি কাঁদবো কেন? বেলি নিজেকে শুধরে আবারও ইশারায় বোঝাতে চাইল মরে যাওয়ার বিষয়টা। তাফসির এবারও ভুল বুঝে বলে, তুমি ফাঁস দিলে আমি কাঁদবো কি না? তুমি ফাঁস কেন দিবে? বেলি শ্বাস টেনে তৃতীয়বারের মতো বোঝালো। এবার ঠিকঠাক বুঝলো। তাফসির বলল, তুমি মরে গেলে আমি কাঁদবো কি না? বেলি মাথা দোলায়। ওর জানার খুব আগ্রহ। তাফসির কিছুক্ষণ চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। এরপর ধীরে ধীরে চায়ের কাপটা সরিয়ে বলে, কেউ মরে গেলে কেউ তখন কাঁদে যখন তার সাথে থাকার একটা অভ্যাস হয়ে যায়। এই কথাটা আমাকে আরও 25 বছর পরে জিজ্ঞেস করো, তখন বলতে পারবো। এখন ভবিষ্যৎ জানি না, আমি জ্যোতিষী নই। বেলি চুপ করে আছে। তাফসির আর চোখে ওকে এক পলক দেখে ভীষণ নরম গলায় বলে, মন খারাপ? বেলি মাথা দোলায়। তাফসির বলে, কেন? তুমি মরে গেলে কাঁদার লোক নেই তাই? বেলি চোখ নামায়, বুঝিয়ে দেয় হ্যাঁ তাই। তাফসির মুখ বিকৃত করে বলে, ওরে শখ, বেঁচে থাকতেই আমরা জানতে পারি না কে আমাদের জন্য কষ্ট পায়, আর উনি জানতে চায় উনি মরার পর কেউ কাঁদবে কিনা। মায়া মানুষ এত বেকার। বেলি গুটিয়ে যায়। তাফসির শ্বাস ফেলে বলে, তুমি মরে গেলে আমি না কাঁদলেও, কেউ না কাঁদলেও প্রয়োজনে লোক ভাড়া করে কান্নাকাটি করাবো। সমস্যা নেই, এবার ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। হঠাৎ বেলি হাসে, একদম গা দুলিয়ে হাসে তাফসিরের কথা শুনে। সেই হাসি দেখে তাফসির থমকে যায়। ও টের পায় ওর সমস্ত ক্লান্তি চলে যাচ্ছে। মনের কোথায় একটা চনমনে ভাব এসেছে। এই মেয়ে মরে গেলে ও কতটুকু কাঁদবে বা আদৌ কাঁদবে কি না তা তো ভবিষ্যৎ জানে। কিন্তু তাফসিরের একটা উপলব্ধি বর্তমানেই হলো, ওকে এই মেয়ের হাসি দেখতে হবে রোজ এসে, দেখতেই হবে। ও হাই তুলে বলল, তোমাদের মেয়েদের মধ্যে একটা জিনিস আল্লাহ পাক দিয়েছেন ভালো। বেলি হাসি থামিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো স্বামীর মুখে। জানতে চাইল কি? তোমার হাসি ভালো। যদি একটু ঢং করে হাসো, একটু মেকি ভাব থাকে, তবে সুন্দর লাগে। পুরুষ মানুষ এত সুন্দর করে হাসতে পারে না। একটু থামলো তাফসির। ওর গলায় ঘুম জড়িয়ে আসছে। জড়ানো গলায় বলল, এইভাবে দিনে দিনে একবার করে একটু হাসো তো। আমার মিষ্টি হাসি ভালোই লাগে দেখতে, তবে সব সময় নয়। ফোকলা ফাকলা দাঁতাল মেয়ে পছন্দ করি না, যার আচরণে ভারত্ব নেই, যে কথায় কথায় হাসে। হাসলে সময় পরিস্থিতি বুঝে হাসবে। আমি তোমাকে বলবো, আজ ব্যবসায় 1000-20 টাকা লস হয়ে গিয়েছে, আর তুমি ফ্যাক ফ্যাক করে হাসবে, তাহলে খাবে এক চড়। সত্যি সত্যিই চড়। সেই সময় পরিস্থিতি কখন বেলির জানতে ইচ্ছে করে, কিন্তু প্রশ্নটা করার আগেই তাফসিরের নাক ডাকা শব্দ শুনতে পায়। বেলি এগিয়ে গিয়ে ঝুঁকে তার স্বামীর মুখটা দেখে। জীবনে 19টা বছর মাত্র হয়েছে বেলির। কখনো কোনো পুরুষকে এমন করে দেখার সুযোগ তার হয়নি। মাঝে মাঝে অবশ্য ভাবতো, ওর যদি বিয়ে হয় তবে বরটা কেমন হবে দেখতে। আজ আস্ত বরটাকে ও চোখ ভরে দেখছে, যদিও বদমেজাজি ও অস্থির আচরণে। তবে ঘুমন্ত মুখটা চূড়ান্ত নিষ্পাপ, নিশ্চিন্ত। ওই যে মানিব্যাগ আর মোবাইলের মতো নিজেকেও বেলির কাছে আমানত রেখেছে এই লোক। বেলি ওর আমানত বুঝে নেয়। ঘুমন্ত লোকটাকে জড়িয়ে ধরে সাহস করে স্বামীর নাকের ডগায় খুব সাহস করে একটা চুমুও খায়। মনে মনে বলে, এইভাবে দিনে আপনিও একবার দুইবার একটু খুব করে লাই দিয়ে কথা বললেন, আমি সারাদিনে ধমকাধমকি মেনে নেব। তবে অনেক বেশি অধিকার চাই না, সারাদিনও চাই না, এই অল্প কিছুই চাই। শেষ রাতে ঘুম ভাঙার পরে চোখ মেলেনি তাফসির। টের পেয়েছে কেউ একটা তার বাহুর মাঝে লেপ্টে ঘুমিয়ে আছে। ওই ব্যক্তির ভারী শ্বাস প্রশ্বাস খানিক পরপর আছড়ে পড়ছে বুকের কাছটায়। শিরশিরে একটা অনুভূতি হচ্ছিল তাফসিরকে।
আধো আচ্ছন্ন মস্তিষ্ক নিয়ে ও চোখ খুলতেই ভ্রুদয় গুটিয়ে মাঝখানে এলো। বেলির ঘুমন্ত মুখটা দেখে হাই তুলল বিরক্তিতে। আচ্ছা ছ্যাঁচড়া মেয়ে একটা, একটু অধিকার দিয়েছে কি দেয়নি অমনি চেপে ধরে ঘুমাতে শিখেছে। জাপটে ধরার কায়দাটা এমন যেন এ জমি আমার। ভাগ্যিস রাতে শীত পড়েছে, গরমকাল হলে ঠেলে খাট থেকে ফেলে দিত তাপসির। তবে ওসব মনে মনেই আওড়েছিল তাপসির। সে নিজে থেকে আরেকটু ঘনিষ্ঠ হলো বেলির। পলকা শরীরটা নিজে টেনে আনলো আরও কাছে। বেলি নড়ে চড়ে উঠল মৃদু। ওকে স্থির করতে তাপসির বলল সরল গলায়, হো হো কিছু হয়নি, এটা স্বামী তোমার, যাকে ষড়যন্ত্র করে বিয়ে করেছ, ঘুমাও। বেলি ঘুমিয়েই ছিল, সজাগ হয়নি এরপর বাকিটা রাত তাপসিরের কাটলো ওই মুখটা দেখতে দেখতে। হাত তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাকে বলে। সেদিন রাতে বা তারও আগে এভাবে কখনো দেখেনিও, এভাবে ছুঁয়েও দেয়নি গালে। শরীরের টানে যা হবার হয়েছিল। অন্য কিছু কতখানি ছিল জানে না তাপসির, তবে জানে দাম্পত্যের রীতিনীতি ভারী অদ্ভুত। এটাকে বয়ে নিতে হলে কেবল শরীর নয়, কিছু আদর ভালোবাসা ওসবের বাহিরেও দিতে হয় বউকে। আত্মিক প্রেমের সংজ্ঞায় বিশ্বাসী নয় তাপসির, তবে ভালোবাসার মানুষটাকে হাতের কাছে থাকলে একটু বেশি বেশি মাখিয়ে দিতে হয়। কোথায় যেন পড়েছিল, স্ত্রীর শরীর তুমি এমনভাবে ছোবে যেন তুমি একটা প্রেমের কবিতা পড়ছো। ধীরে ধীরে বড্ড আবেগ নিয়ে সযত্নে প্রতিটা লাইন, প্রতিটা স্তাঞ্জা, প্রতিটা কাপলেট পড়ছো মনোযোগে। একটা অক্ষর বাদ দেওয়া যাবে না, একটা দাড়ি কমাও না। ফাঁকি দিলে কবিতার মর্মার্থ উদ্ধার করতে পারবে না, ছন্দে তাল কেটে যাবে। তেমনি ব্যাপারটা বইয়ের বেলাতেও খাটে। এদের ছুঁতে গিয়ে ফাঁকি দিতে নেই, এরা কবিতা। তাপসির বড্ড চুপিশালী, যাতে বেলি টের না পায়, তাই একটা চুমু খায় বেলির ঠোঁটের কাছে। ঠিক কবিতা পড়ার মতো মৃদু শ্বাস ছাড়ে সরল মুখটা। আচ্ছা, বেলি কি তাপসিরের ভালোবাসা? তাপসির চোখ জোড়া মেলে ফ্যাল ফ্যাল করে দেখছে বেলিকে আর ভাবছে, এই মেয়েকে ও ছাড়বে না, এর সাথে সন্তান সন্ততি তৈরি করবে তা তো নিশ্চিত। কিন্তু এই মেয়ে তাপসিরের ভালোবাসা, এই উপলব্ধি কোথায় লুকিয়ে আছে তাপসিরের? বেলিকে কি সে ভালোবাসে? ভালোবাসা তো সহজে আসে। চুমা আরেকটা খেলো তাপসির, ও ভীষণ মজা পাচ্ছে এতে। কবিতার কিছু লাইন যেমন বারবার পড়া যায়, দাম্পত্যে বউকে চুমু খাওয়ার ব্যাপারটাও ঠিক অমন, বারবার দেওয়া যায় নিরবধি। অতি বিশেষ কিছু এটা। তবে চুমু এদের জানিয়ে নয়, দিতে হয় অগোচরে, নয়তো মাথায় চড়ে বসে এরা। বউ মানুষ মাথায় চড়ে বসা মানে ঘরের স্বামীর দাম কমে যাওয়া। দাম কমালে চলবে না তাফসিরের। ও গর্জাবে, এই মেয়ে থরথর করে কাঁপবে, এটাই হচ্ছে সুন্দর বিষয়। উল্টো যদি তাপসির নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে, সেটা বেমানান হবে। এই মেয়ে সারাদিন চাতকের ন্যায় অপেক্ষা করবে কখন স্বামী বাড়িতে ফিরে, তাকে একটু সময় দেবে, আদর বোলাবে গায়ে। বিপরীতে যদি এই মেয়ে টের পায় স্বামী তার রূপে কাত হয়ে গিয়েছে ইতোমধ্যে, তবে এগিয়েছে। নিজেকে মনে করবে মহারানী ভিক্টোরিয়া, কাছে রাখলে বাহানা করবে, দেমাগ দেখাবে, এটা তাফসিরের মানবে না। রূপবতী বউ পরিচালনা করা মুখের কথা নয়, মাথা ঠান্ডা করে প্রতিটা পদক্ষেপ নিতে হয়। রাতের কালো আধার কাটার আগে অপাড়ার মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। ফজরের সময় তড়িঘড়ি করে উঠতে হলো দুজনকে। সকাল থেকে আবার ওই মরা বাড়িতে ব্যস্ততায় আটকা পড়বে, এ সবার জানা। তাফসির যাবে না আজ গঞ্জে, ছুটি নিয়েছে। কলঘরে ঢুকে দরজা মেলে রেখে ব্রাশ করছে তাফসির। এরপর ধরেছে ট্রিমারটা, মুখের খোঁচা খোঁচা দাড়ি সব কেটে ফেলবে। বেলি বিছানা ছেড়ে ঘোমটায় মাথা ঢেকে বাইরে দাঁড়িয়ে আছে দেখে তাফসির জানতে চাইল, কলঘর ছেড়ে দিতে হবে? বেলি মাথা নেড়ে বোঝালো, ওর কেবল টুথব্রাশটা প্রয়োজন। তাফসির বলল, তো নিয়ে যাও, আমি তো দরজা আটকে দাঁড়াইনি। বেলি ইশারায় বোঝালো তাফসির বেরোলে ও ঢুকবে। তাফসির একটু থামলো। বেলির পা মাথা দেখে বলল, আমার দেরি হবে, আমি একটা একটা করে দাড়ি কাটি, জায়গা ছেড়ে দিচ্ছি, তোমার কাজ সেরে যাও, তারপর চা বানিয়ে দাও। বলে একপাশে সরে দাঁড়ালো। বেলি তটস্থ পায়ে ভেতরে ঢুকে মুখটা ধুয়ে নিচ্ছে। তাফসির আর চোখে এক পলক দেখে বলল, আমার এইখানটা একটু দেখো তো ক্লিন হয়েছে কিনা, অ্যাডাম সাপেলের জায়গাটা। বেলি ঝুঁকলো, পরপর মাথা নেড়ে বোঝালো পরিষ্কার হয়েছে। তাফসির এক পলক তাকিয়ে দেখলো ভেজা স্নিগ্ধ মুখটা। কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখে বলল, তো এখন যাও, আমাকে আমার মতো কাজ করতে দাও। এতক্ষণ জায়গা দেওয়া যাবে না কলঘরে, বেশি জায়গায় পেয়ে যাচ্ছ আজকাল, বেশি জায়গা দিলে মানুষ পেয়ে বসে। ও বাড়িতে শোকাহতদের দেখতে উপচে পড়া ভিড় পড়েছে সকালের আলো ফোটার সাথে সাথে। বেলি দেখেছে গ্রাম অঞ্চলে এটাই হয়ে এসেছে চিরকাল। দূর দূরান্ত থেকে মানুষজন যারা আসছে যাচ্ছে,
তাদের পাত পেরে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে শোকাহতের স্বজনরা। এভাবে চলবে 7 দিন। কেউ বাড়িতে এলে খালি পেটে তা ফিরিয়ে দেওয়া যায় না। গতকাল রাতে 17.5 কেজি চালের ভাত আর 12 কেজি গরুর মাংসের আয়োজন ছিল নাজিমের খরচে। স্বজনরা লিস্ট করে ধরে প্রতিবেলা ভাগ করে নিয়েছে। আজ এই সকালবেলা ভাত এসেছে ঝিলের ওপারের আকন বাড়ি থেকে, যেটা মিনার বাপের বাড়ি। সাজিদার সাথে আবার 2 রকমের সম্পর্ক মিনার, তাই তার সাথে ঘনিষ্ঠতা বেশি ছিল বাড়ির অন্যান্য বউদের তুলনায়। সকালে শোক বাড়িতে সবাইকে ধরে ধরে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে তরুলতা, মিনা আর তাফসির। যেহেতু খাবারটা মিনার বাপের বাড়ির তরফ থেকে এসেছে, এদিকে ঘটেছে আরেক ঘটনা। সকালবেলা ভাত নিয়ে এসেছে বেলির খালা আফসোনারাও। পূর্বগাঁয়ের মানুষ আফসোনারার সাথেও লতায় পাতায় পেঁচানো সম্পর্ক ছিল সাজিদের। সেই প্রেক্ষিতে তারা আগ বাড়িয়ে খাবার দিয়েছে, যাতে এই নিয়ে বেলিকে 2 কথা না শুনতে হয়। তারা বিয়েটা দিয়েছে এক প্রকার কপটতা করে, কিন্তু মেয়ের সুখের জন্য টুকটাক তো করাই যেতে পারে। সকালবেলা আফসোনা এসে বেলিকে আড়ালে ডেকে নিয়ে বলল, জামাইকে এখন আমাকে উপর রাইগা আছে, আর কয়টা দিন যাইতে দে, পারলে একটা বাচ্চা নিয়ে নি, সব ঠিক হয়ে যাব। বেলি ওসব শোনার পর থেকে মিটিমিটি হাসছে। বাচ্চা সে তো হবে একদিন, তবে কেমন হবে? ওই লোকের মতো এক চড় মারতে ইচ্ছে করে, মেজাজওয়ালা, তবেই হয়েছে। আফসোনার আনা ভাত তরকারির দায়িত্বটা বুঝে নিয়েছিল বেলি। তার হাতে তরলতা বাটি ধরিয়ে বলল, তুমিও তো বংশের বউ, সবাইকে বেড়ে খাওয়াও। আমরা ব্যস্ত এদিকটায়, তুমি কাছারি ঘরের বড় বারান্দা সামলাও, ওখানে লোকজন আছে। সকাল গড়িয়ে যাচ্ছে, এখনও কেউ খায়নি। বেলি বড্ড আগ্রহ নিয়ে ঘুরছিল লোকের সামনে, মাথায় 1 হাত ঘোমটা, ঝুঁকে ঝুঁকে সবার পাতে তরকারি তুলে দিতে ভালো লাগছিল তার। মানুষগুলো দূর দূর থেকে এসেছে, কতই না ক্ষুধার্ত। তবে খানিক বাদে এক কাণ্ড ঘটল। মিনার বাপের বাড়ি থেকে এসেছে গরুর মাংস, সেখানে বেলির খালা আফসোনারা দিতে পেরেছেন পোলট্রি মুরগি। মহিলা বাচ্চারা সমানে ফিরিয়ে দিচ্ছিল ওকে। বেলি বড্ড বিব্রত হয়ে আশেপাশে তাকাচ্ছিল তখন। এদের তো দোষ নেই আসলে, গরুর মাংস পেলে পোলট্রি কে খেতে চায়? 2-3 জন তো দেখে নাক ছিটকানো শুরু করেছে। না না, এসব কে খাবে? সরাও সরাও এটা। এসব কে দেয় এই হাওলাদার বাড়িতে? আমি জীবনে প্রথম দেখলাম এই বাড়িতে শোকের খানায় পোলট্রি দিতে। ভদ্রমহিলা যিনি এই কথাটা বললেন তার বয়স খুব বেশি নয়, তবে কিছু মহিলা তাকে যাদের মুখটা সরল হলেও মস্তিষ্ক একদম শয়তানের দখলে। মহিলাটা তেমনই। বেলি মহিলার তিরস্কার শুনে তার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল ফ্যালফ্যাল করে। বেলির ওতেও ভীষণ কান্না পেল লজ্জায়। ও চুপচাপ মাংসের বাটি রেখে ছুটে গেল বড় বারান্দার দিকে। মানুষ চেয়ে চেয়ে দেখলো ওকে, দেখলো তাফসিরও। তাফসির দাঁড়িয়েছিল ওদিকটাতে, 2 বারান্দার মাঝখানে টিন কাঠের পার্টিশন। লোকজনকে ভাত বেড়ে দিয়ে হন্তদন্ত পায়ে বড় বারান্দায় এলো তক্ষণি। মেঝেতে পড়ে থাকা মাংসের বাটি দেখে ফের তাকালো অদূরে। বেলি উঠান হয়ে চোখ মুছতে মুছতে ছুটছিল সেখানে। এগিয়ে এসে মাংসের বাটি তুলে নিয়ে আশেপাশে তাকায় তাফসির। গম্ভীর গলায় জানতে চায়, কী সমস্যা এটাতে? তরলতা ভেতরের ঘরে মারুফাকে খাওয়াচ্ছিল। এসে হুট করেই বলে, কেউ খেতে চাইছে না হয়তো পোলট্রি মুরগি দেখে। তাফসির শুরুতে শান্ত গলায় বলল, কে খেতে চাইছে না? পোলট্রি মুরগিতে কী সমস্যা? গরুর পাশাপাশি এটাও চলবে। এক বাড়ি থেকে খাবার পাঠিয়েছে সবাই, এগুলো 2 পিস গরুর মাংস দিলে এখান থেকে 2 পিস দাও। এত বড় লোকিপনা আসে কোথা থেকে সবার? তাফসির হঠাৎ করে খেপেছে। মিনা ভেতরের ঘরে প্লেট ধরছিল। বুঝতে পেরে মিনা দৌড়ে এলো, কি হয়েছে? তাফসির আবার আশেপাশে তাকায় বলে, পোলট্রি মুরগি চলবে না এখানে। এই কথাটা কার মুখ থেকে বেরিয়েছে? কে বলেছে হাওলাদার বাড়িতে এসব কখনো ঢোকেনি? মিনা ঘটনা প্রবাহ না জানলেও আন্দাজ করতে সময় নেয়নি। সে অতিশয় ঘাবড়ে গেল, কারণ তার দেবরকে চেনে। এখন খেপে গেলে মান সম্মান সব যাবে এই ভরা মজলিসে। সে অসহায় চোখে তরুর মুখে তাকায়। তরু ভাবিকে আশ্বস্ত করে ভাইয়ের পিঠে হাত বুলায়। আহ, আস্তে চেঁচা ভাই, এটা মরা বাড়ি। তাফসির থমকে বলল, তো মরা বাড়ি হলে মুখটা সেভাবে বন্ধ রাখা উচিত সবার, তাই নয় কি? কোথাও দেখেছ শোক বাড়িতে সান্ত্বনা দিতে এলে মানুষ গান্ডে পিণ্ডে গেলে? এই নিয়ম বড়রা করেছে একসময়। আর ওর মুখের ওপর এসব কথা বলার সাহস কই পায় সবাই? কোন মহিলা ওকে ধমক দিয়ে এসব বলেছে? তার মুখটা আমাকে দেখাও। আচ্ছা, তোমরা পরিচয় করাওনি তাকে সবার সাথে? সবাই জানে না ও কার বউ? সাইজে ছোট দেখে কি মেয়ে ছেলে ভেবেছে? তাফসির হাওলাদারের বউ। এভাবে কেউ ওকে নিচু করে কথা বলার সাহস পায় কী করে? লোকগুলোকে দেখাও। আমি মুখ চিনি না, গলা শুনেছি ওপাশ থেকে। আমি এদের চিনতে চাই। কোন জমিদারের বাচ্চা আবার পোলট্রি খায় না?
খায় না সেটা সুন্দরভাবে বলা যায় না? আমার বউয়ের সাথে চাকরানির মতো ব্যবহার কেন? তরুলতা আর মিনা বড্ড বিপদে পড়লেন। এখন এখানে মুরব্বীরা এসে গেলে জল ঘোলাকো হবে বেশি। তারা চেষ্টা করছেন তাফসিরকে থামাতে। তাফসির থেমে গিয়েছে, মেজাজ হারিয়ে খম করছে। পোলট্রি খায় না। পোলট্রি খেতেই হবে প্রত্যেককে, সে যত বড় জমিদার হোক, নয়তো আজ এই বাড়ি থেকে বেরোতে পারবে না কেউ। কত বড় সাহস আমার বউকে ধমক দিয়ে কথা বলে! ওই মহিলাকে খুঁজে বের করে কেউ, আমি জাস্ট মুখটা দেখব। তরু বলে, ভাই বাদ দে না, গ্রামের মানুষেরা কারো কারো মানসিকতা এমন। এরা আঙুল ফুলে কলা গাছ হলে এভাবেই কথা বলে। সবচেয়ে বড় কথা, তারা সহমর্মিতা জ্ঞাপন করতে এসেছেন মারুফাদের কাছে। সামাজিকতার খাতিরে চুপ থাক। শ্বাস ফেলল তাফসির, তবে রাগ কমেনি। চিবিয়ে বলল, ওকে সবার সাথে পরিচয় করিয়ে দেবে। তোমাদের দোষ নেই, সব দোষ ওই আরশোলাটার। কোনায় কোনায় ঢুকে বসে থাকে। সবাই যদি জানতো ও তাফসিরের বউ, এমন আচরণ করার দুঃসাহস দেখাতো না কেউ। ডাকো ওকে। একটা চড় মারতে ইচ্ছে করে। রাগের চোটে মুখটা লাল লাল হয়ে গিয়েছে তাফসিরের। বেলি তখন লেবু গাছের আড়ালে দাঁড়িয়ে কাঁদছিল চুপচাপ। এমন একটা কপাল নিয়ে জন্মেছে যেখানে আজীবন তুচ্ছ হতে হতে কেটে গেল ওর। আর এমন একটা মন নিয়ে জন্মেছে, এসব শুনলে সেখানে বড্ড পীড়া দেয়। কেন কপালটা আর একটু ভালো হয়নি? তা না হোক, তবে কেন মনটা একটু স্থির হয়নি? সব কেন গায়ে মেখে বুক পোড়াতে হবে? গরিবদের তো সব সয়ে যায়, ওর কেন অপমানে কান্না আসে? রূপা গিয়ে ডাকলো বেলিকে তখন, ছোট চাচি, চাচু তো খেপেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে? বেলি চোখ মুছল তৎক্ষণাৎ। ভাষা ভাষা চোখ দুটো আরও প্রকট হলো আতঙ্কে। খেপেছে মানে? এবার কী কারণে খেপেছে? বেলির বাপের বাড়ি থেকে ওসব দিয়েছে এজন্য বুঝি? এটা হলে তবে আর রক্ষা নেই আজ বেলির। কথা শুনতে শুনতে মরেই যাবে সে বোধ হয়। কিছুই করার নেই, পরের ঘর এটা। ভয়ে বুক কাঁপলেও বেলি খুব জোর কদমে এগিয়ে এসে কাছারি ঘরের বারান্দায় দাঁড়িয়ে পড়ল। যখন ও এলো তখন এখানকার পরিস্থিতি খুবই স্বাভাবিক। তাফসিরও স্বাভাবিক। লোকজন সবাই খেয়ে উঠেছে, বিধায় গোটা কাছারি ঘর ফাঁকা। যারা যারা খাদিমের দায়িত্বে ছিল তারা খেতে বসলো শেষ দফায়। ভাবি আর বোনদের সাথে তাফসিরও বসেছে তখন। তার পাশেই বসেছে বেলি। মিনা আর তরু মিটিমিটি হাসছিল বেলিকে দেখে। বেলিকে বলল, খুব কাজে ফাঁকি দিয়েছ, এখন আমাদের বেড়ে খাও। প্লেটে খাবার তুলতে গিয়ে বেলি দেখল গরুর মাংস শেষ ততক্ষণে। গরুর মাংস শেষ হয়ে যাওয়ায় পড়ে রয়েছে পোলট্রি। বেলি সংকোচে গাঢ় হলো এবার। ওর হাতে উঠেছে না চামচ। এখন যদি এরা, এই বড় লোকেরা কোনো কথা শোনায়, তবে বেলি এখানে কেঁদে গড়াগড়ি খাবে। এ সামান্যটুকু দ্বিতীয় খালার খুব কষ্ট হয়েছে, তা কেবল বেলিই জানে। সেখানে এত অপমানও নিতে পারবে না। ও খুব ভয়ে ভয়ে চামচে উঠিয়ে তাফসিরের প্লেটে দিতে চাইল, কিন্তু তাফসির কিছুই বলল না, চুপচাপ খাচ্ছে। বেলি সবার মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে, প্রত্যেকের প্রতিক্রিয়া বুঝতে। তাফসির দেখালো না কোনো প্রতিক্রিয়া, চুপচাপ খেয়ে উঠল। বেলি খাওয়া থামিয়ে স্বামীর প্রস্থান দেখে। এরপর তরু সবিস্তারে জানায় ওকে ঘটনা। হেসে বলে, অনেক বেশি মেজাজ গো ভাই তোমার স্বামীর। সাবধানে যেও আজ আশেপাশে, বুঝে শুনে যেও, চর পড়বে নয়তো। যেদিন একবার মেজাজ হারায় সেদিন বারবারই হারাতেই থাকে। সাবধানে থেকো, আমরা বারবার পারবো না তোমাকে বাঁচাতে। বেলির হাত প্লেটে স্থির থাকে। ঘোমটার ফাঁক গলিয়ে ঘোলাটে দৃষ্টি দূরে উঠানের ওপাশটায় লোকটাকে দাঁড়িয়ে কারের সাথে কথা বলতে দেখে। মাথা নেড়ে ননদকে বোঝায় সে সাবধানে যাবে লোকটার আশেপাশে, আজ খুব সাবধানে। আজ দুপুরে রোদ চেপেছে চড়া। খোলা আকাশের নিচে হাঁটলে মিনিট খানিকের মধ্যেই ঘামে জবজবে হয়ে যেতে হয়। পুরোনো হাওলাদার বাড়ি থেকে নতুন বাড়ি অবধি হেঁটে আসতে আসতে বড্ড হাঁসফাঁস লাগছে সবার। বেলিরা দুপুরের আগেই বাড়িতে এসেছে গোসলের উদ্দেশ্যে। গোসল সেরে আবার বেরিয়ে পড়তে হবে। তাফসির এসেই ঢুকেছে কলঘরে। ঢোকার সময় দেখলো বেলিও শাড়ি ব্লাউজ গুছিয়ে নিচ্ছে। দেখে তাফসির থামলো তখন। থমথমে গলায় বলল, ও আগে তুমি যাও তাহলে, আমি পরে ঢুকবো। বেলি ইশারা করলাম মৃদু ঘাড় নেড়ে, আপনি যান আগে, আমি পরে যাব। এক বালতি কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ওটাও ধুতে হবে আমার, দেরি হবে। ভ্রু কুচকাল তাফসির। আজকের দিনে কাপড় ভেজাতে কে বলেছে? কৈতরীকে দাও ওসব, দেরি হয়ে যাবে আমাদের। ঢাকা থেকে মেহমান আসবে কিছু। আমাদের বংশ অনেক বড়, তোমার ওখানে থাকা প্রয়োজন। কৈতরী বাড়িতে ফেরেনি সবার সাথে, বাড়ির অন্যান্য কলঘর আটকা। বেলি এই কথাটা ইশারা করতেই তাফসির ওকে পা মাথা দেখতে দেখতে নিচু গলায় বলল, আচ্ছা একটা কাজ করা যায়। একটু থেমে ঘরের দরজায় উঁকি মারল তাফসির।
দরজাটা বন্ধ কিনা চেক করে মিনমিনে গলায় বলল, চাইলে নিতে পারো কিছুটা জায়গা, এক পাশে এসে কাপড়গুলো ধোও, কলঘরটা তো বড় আমার। বেলির চোখ তুলো এমন প্রস্তাবে, নিমেষেই ফর্সা মুখটা লাল হয়ে উঠল, পাকা শিমলা মরিচের মতো। চোখটা আবার নামালো দ্রুত, পায়ের নখ থেকে দৃষ্টি সরে না তার। তাপসির বাঁকা চাউনিতে কিছুক্ষণ দেখে হুট করে ওর হাত টেনে ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল হালকা করে। আস্তে ধীরে বলল, মানে তারা আছে তাই তারা দিচ্ছি, তুমি তোমার কাজ করো। বেলি আবার তাকালো মানুষটার মুখের দিকে। তোর বাবা বলেছেন আজ খুব সাবধানে লোকটার আশপাশে ঘেঁষতে, কিন্তু বেলির মনে হচ্ছে লোকটা আজ কেবল রাগী নয়, আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে ওর জন্য। বেলির বোকা মুখ দেখে তাপসির গম্ভীর গলে বলে, কি এভাবে কি দেখো? আমাকে অমন ঢিলাকিও ভেবো না আবার, সবাই তোমার মতো ছ্যাঁচড়া নয়, এনেছি তোমার উপকারের জন্যেই, চালু চালু কাজ করো, এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকলে দেরি হবে। বলে তাপসির ঘুরে একপাশ হয়ে হ্যান্ড শাওয়ারটা তুলে নিয়ে নিজের চুল ভেজাতে লাগলো। সময় গড়ায় পরক্ষণে টের পেল কেউ তাকে পেছন থেকে জাপটে ধরেছে। নগ্ন বুকের কাছে দুটো শীর্ণকায় নরম হাত, পেছনে একটা নরম শরীর। মানুষটা বোবা হলেও ফুপিয়ে কাঁদছিল, এ তাপসির বোঝা যায়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয় তাপসির, এরপরও চুপচাপ হাত বাড়িয়ে কলঘরের দরজার সিটকিনিটা আটকে দিয়ে ঘুরে বেলির নত মুখটা দেখে। চুপচাপ শক্ত হাতে আঁচল টেনে নামায় নিচে। এরপর বিড়বিড় করে তাপসির, আচ্ছা হোক একটু দেরি।